নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। টলি ইন্ডাস্ট্রিতে কী চলছে এতক্ষণে আপনারা সবাই অবহিত। গত কয়েকদিন ধরে একটা অচল অবস্থা চলছে। সেখানে ডিরেক্টর রাহুল মুখোপাধ্যায় তার ফ্লোর বয়কট করছেন টেকনিশিয়ানরা। কেন বয়কট করছেন? তার কারণ রাহুল মুখোপাধ্যায় বাংলাদেশে গিয়ে শুটিং করে এসছেন, কিন্তু ফেডারেশনের লোকজনকে নিয়ে যাননি শুটিং করার জন্য। অর্থাৎ টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, ক্যামেরাম্যান তাদের কেন পশ্চিমবঙ্গ থেকে নিয়ে গিয়ে বাংলাদেশে শুটিংটা করেননি, সেইটা রাহুল মুখোপাধ্যায়ের অপরাধ। এবং শেষ পর্যন্ত রাহুল মুখোপাধ্যায় যখন শুটিং করতে যাচ্ছেন বলছেন তিনি শুটিংয়ের নির্দেশক থাকলে আমরা কোনো রকম কোঅপারেশন করব না। রাহুল মুখোপাধ্যায় এদিন গিয়েছিলেন টেকনিশিয়ান স্টুডিও বা কোনো একটা স্টুডিওতে যেখানে শুটিং চলছিল, এবং সেখানে উপস্থিত থাকার পর যাওয়ার পর দেখা যায় যে কোনো রকম টেকনিশিয়ানরা সেখানে উপস্থিত হননি। শেষ পর্যন্ত রাহুল মুখোপাধ্যায় ফিরে আসেন এবং তারপর সেখানে এক এক করে সমবেত হন সমস্ত নির্দেশকরা, প্রযোজকরা। দেব উপস্থিত হন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উপস্থিত হন, সুব্রত সেন উপস্থিত হন, কৌশিক গঙ্গোপাধ্যায় উপস্থিত হন, সুদেশ নারায় উপস্থিত হন, একে একে অনেক ফিল্ম ডিরেক্টররা উপস্থিত হন। এবং তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে সবাই মিলে ইউনাইটেড থেকে ফেডারেশনের এই অনৈতিক কাজগুলোর বিরোধিতা করব। এবং যতক্ষণ না রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে কোঅপারেশন করাবে ততক্ষণ আমরা কেউ ফ্লোরে যাব না। দেখি কে কিভাবে অভিনয় করে, কে কিভাবে ফিল্ম প্রডিউস করে। এবং প্রডিউসাররা, ঘটনা হচ্ছে প্রডিউসার যারা টাকা ইনভেস্ট করে তারাও শেষ পর্যন্ত বলে দিয়েছেন যে আমরা ডিরেক্টররা যে কথা বলছেন আমরা তার সঙ্গে সহমত থাকব। বলা দরকার এর মধ্যে রাজ চক্রবর্তীও ছিলেন, যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক, দেব তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ। তারা সবাই মিলে ইউনাইটেড হয়ে গেছেন, কেউ কড়া ভাষায় কেউ মিঠে ভাষায় টেকনিশিয়ানদের এই আচরণের নিন্দে করছেন। আমি আজকে এই বিষয়টা নিয়ে বাংলা মনে কেন এলাম বলতে পারেন? এর মধ্যে রাজনৈতিক অঙ্কটা একটু বিশ্লেষণ করুন। দেব তিনি তৃণমূলের সাংসদ, তিনি প্রডিউসার। রাজ চক্রবর্তী তিনি তৃণমূলের বিধায়ক। ফলত তারা সবাই একত্রিত হয়েছেন। আর উল্টো দিকে কারা রয়েছেন? টেকনিশিয়ান, বিভিন্ন ধরুন ক্যামেরাম্যান, মেকআপ ম্যান বা যারা লাইটম্যান, এদের যে বিভিন্ন ধরনের গিল্ড আছে, সেই গিল্ডকে নিয়ে একটা ফেডারেশন আছে। সেই ফেডারেশনের মাথা হচ্ছেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। সেই ফেডারেশনের মাথা হচ্ছে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। একটা কথা টলি ইন্ডাস্ট্রিতে চালু আছে মারাত্মকভাবে, সেটা হচ্ছে যে এই বিশ্বাস ব্রাদার্স কিন্তু টলি ইন্ডাস্ট্রিটাকে শেষ করছে, বিশ্বাস ব্রাদার্স। এবং এই দুই ভাই মিলে টলিউড ইন্ডাস্ট্রিটাকে, এমনিতেই বাংলা ফিল্মের, বাংলা চলচ্চিত্রের বাজার খুব খারাপ। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে এই বিশ্বাস ব্রাদার্সকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওই টলিগঞ্জ ইন্ডাস্ট্রিটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন। এটা হচ্ছে বাংলা কথা, সবাই জানেন, নতুন করে বলার দরকার নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে গণ্ডগোলটা বাঁধলো কী করে? দেখুন, স্বরূপ বিশ্বাস তিনি তৃণমূলের লোক একদিকে, আবার অন্যদিকে রাজ চক্রবর্তী, সুদেশ নারায়, অভিনেতা দেব তারাও তৃণমূল কংগ্রেসের লোক। তাহলে তৃণমূল কংগ্রেসের গণ্ডগোল। বিষয়টা হচ্ছে, হ্যাঁ গণ্ডগোল তো অবশ্যই, সমস্যা তো অবশ্যই আছে। কিন্তু সুমন চট্টোপাধ্যায় সাংবাদিক, তিনি তার একটা প্রতিবেদন করেছেন গতকাল, আমি শুনছিলাম, যে প্রতিবেদনে পরিষ্কারভাবে বলেছেন যে টলি ইন্ডাস্ট্রিটা এখন মাফিয়াদের দখলে। কোনো এক মন্ত্রীর ভাই, ইঙ্গিত পরিষ্কার, মন্ত্রীর ভাই তিনি এখন পুরো ব্যাপারটাকে চালাচ্ছেন। এটা আমরা অনেক দিন ধরে শুনতাম। সুমন চট্টোপাধ্যায় খুব সিনপসিসে যে কথাটা বলা দরকার সেটা বলেছেন যে টলি ইন্ডাস্ট্রি এখন মাফিয়াদের দখলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মাফিয়াদের দখলে দুপক্ষে লড়ছেন তৃণমূল কংগ্রেস ভার্সেস তৃণমূল কংগ্রেস। এবং শেষ পর্যন্ত আমার নিজের ধারণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাকে ইন্টারফেয়ার করতে হবে, তাদের নিয়ে বসতে হবে, বসে তারপর একটা মিউচুয়াল সেটেলমেন্ট হয়ে মিটমাটের জায়গা তৈরি হয়ে যাবে। প্রশ্নটা হচ্ছে কী নিয়ে গণ্ডগোলটা কী নিয়ে, এটা বাংলার মানুষের জানা দরকার, যেটা খুল্লা এক্সপোজ করা হচ্ছে না। এটা খুব সুন্দর বুঝিয়েছেন কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায়, খুব পরিষ্কারভাবে বুঝিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এই পরমব্রত চট্টোপাধ্যায় সেই ভিডিওটা আমি আপনাদের কাছে শোনাবো। পরমব্রত যেটা পরিষ্কার করে বলেছেন যে দেখুন, আমাদের যখন কাজ করতে হয়, যখন কোনো ডিরেক্টরকে কাজ করতে হয়, তখন 20 দিনের কাজ শিডিউল, তার মধ্যে 15 দিন হয়তো আমাদের 30 জন লোক নিয়ে কাজ করলে চলে যায়। এবার বাকি 5 দিন আমার 30 জন লাগে না, হয়তো 10 জন লোক নিয়ে কাজ করলে চলে যাবে। কিন্তু
টেকনিশিয়ানদের নিয়ম হচ্ছে না, আপনি পুরো ফিল্মটা এই 30 জনকে নিয়ে কাজ কমপ্লিট করতে হবে, অর্থাৎ ওই বাকি 5 দিনও 20 জনের খরচা প্রডিউসারকে বহন করতে হয় এই পশ্চিমবঙ্গে। পরমব্রত প্রশ্ন তুলেছেন, খুব ভ্যালিড প্রশ্ন তুলেছেন। পরমব্রত বলেছেন যে সারা ভারতবর্ষে কোথাও এই নিয়ম আছে দেখান তো, সারা ভারতবর্ষে কোথাও নিয়ম আছে যে আমি যে 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 এটা ডিরেকশনটা দেবো, সেই ডিরেকশন আমার কতজন লোক লাগবে সেটা আমার হাতে কোনো ক্ষমতা থাকবে না, সেটা একটা অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়ে দেবে আপনাকে এত লোক নিতে হবে। আমার যেদিন 30 জন লাগবে আর যেদিন 10 জন লাগবে, আমাকে প্রত্যেক দিন 30 জন নিয়ে কাজ করতে হবে। একে তো বাংলা ফিল্মের এই অবস্থা, তা বাংলা সিরিয়ালের এই অবস্থা, সেইখানে দাঁড়িয়ে আমি কোন দিন 30 নেবো, কোন দিন 10 নেবো, সেটা ফেডারেশন সিদ্ধান্ত নেবে। আসলে ওই যে বিশ্বাস বাহিনীর দাপট, টালিগঞ্জটাকে গিলে খাচ্ছেন তারা, ফলত আলটিমেটলি সেই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। বলছেন পরমব্রত খুব পরিষ্কারভাবে বলছেন, আমি সেটাও মেনে নিয়েছিলাম যে ঠিক আছে 15 দিন 30 জন লোককে নিয়ে কাজ করছি, আমার বাকি 5 দিন 10 জন লোককে নিয়ে কাজ করলে আমার হয়ে যায়, ছোট শ্যুট আছে, তাও আমি 30 জনকে নিয়ে কাজ করছি, কারণ অ্যাসোসিয়েশন এটা কনভেনশন, সেই জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে কোথায় এটা থামতে হবে জানেন না। রাহুল মুখোপাধ্যায় বাংলাদেশে গেছেন, বাংলাদেশের যে প্রতিষ্ঠানটি ওটিটি প্ল্যাটফর্মে, তারা শুটিং করতে পশ্চিমবঙ্গে এসেছিলেন, বাংলা ভাষায় শুটিং করতে এসেছিলেন, রাহুল মুখার্জি তার ডিরেক্টর ছিলেন। এবং পশ্চিমবঙ্গে যখন তারা শুটিং করেন, যেহেতু বাংলাদেশ থেকে এসছেন, তাদের কাছে এই ফেডারেশন, যা শোনা গেল, প্রচুর টাকা চেয়েছে। 4 দিন শুটিং করার পর সেই প্রডিউসার বলেছেন যে আমরা তো ফতুর হয়ে যাব, ফলে আলটিমেটলি এখানে দাঁড়িয়ে যদি আমি শুটিংটা করি তাহলে আমাদের পক্ষে সম্ভব নয় শুটিংটা শেষ করা, তাহলে আমাদের ফ্লপ করবে, পুরো ভেঞ্চারটাই ফ্লপ করবে। তখন রাহুল মুখোপাধ্যায় এবং অভিনেতাদের বলেন যে আপনারা বাংলাদেশে আসুন, আমি বাংলাদেশ থেকে শ্যুট করে ওটাকে কমপ্লিট করে দিই। তখন ওরা বাংলাদেশে চলে যান, রাহুল মুখার্জি বাংলাদেশে যান, ওখানে ওটিটি প্ল্যাটফর্মে ওখানে যে টেকনিশিয়ানদের দিয়ে ওরা শুটিংটা করে, ওদের খরচাটা রিজনেবল রেটের মধ্যে হয়, বাকি কাজটা বাংলাদেশে কমপ্লিট করে পশ্চিমবঙ্গে ফিরেছেন। পশ্চিমবঙ্গে বাকি কিছু কাজ ছিল, সেই কাজটা বোধহয় কমপ্লিট করার জন্য। এবার প্রশ্নটা হচ্ছে যে কেন বাংলাদেশে গিয়ে শুটিং করেছেন, এবং বাংলাদেশে গিয়ে শুটিং করতে গেলে এই ফেডারেশনের নিয়ম হচ্ছে 19 জন টিমকে নিয়ে যেতে হবে। ভাবুন, ক্যামেরাম্যান, মেকআপ ম্যান, এই সমস্ত 19 জনকে নিয়ে যেতে হবে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে, উড়িয়ে নিয়ে যেতে হবে, সেখানে হোটেলে রাখতে হবে, আবার উড়িয়ে নিয়ে আসতে হবে, এবং তাদের ফিস দিতে হবে। প্রশ্নটা হচ্ছে যে এই দাবি দেওয়া কতটা যুক্তিসঙ্গত। পরমব্রত যথার্থই প্রশ্নটা করেছেন যে আমি কতজনকে নিয়ে কাজ করব, কোথায় কাজ করব, এই আইনটা কে বানাবে? জুডিশিয়ারির ক্ষমতা আছে আইন বানানোর, এক্সিকিউটিভের ক্ষমতা আছে আইন বানানোর। কোনো ফেডারেশনের আইন বানানোর ক্ষমতা আছে? কোনো ফেডারেশন, সেটা তৃণমূল প্রভাবিত হতে পারে, তাদের কি ক্ষমতা আছে যে আইন বানাবো যে 19 জনকে নিয়ে যেতেই হবে? একটা দেশের আইন ব্যবস্থা আছে, জুডিশিয়ারি আছে, এক্সিকিউটিভ আছে, তারা একটা আইন বানাতে পারে। কেউ একটা আইন বানিয়ে দিল এবং ডিরেক্টরকে মানতে হবে। মানে আমি ডিরেক্টর, আমি কিভাবে শুটিং করব, কতজনকে নিয়ে শুটিং করব, সেটা আমার হাতে থাকবে না, থাকবে যারা অ্যাসোসিয়েশন, নিচের লেভেলে অ্যাসোসিয়েশন, তারা সিদ্ধান্ত নিয়ে নেবে যে আপনার বাড়ি, আপনার শুটিংয়ে কতজন লোক নিতেই হবে, বাধ্যতামূলক। বলছি বারবার ডিরেক্টরদের কথা আমি শুনছিলাম, আমি দেবের কথা শুনছিলাম, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা শুনছিলাম, এক একজন করে ডিরেক্টরদের, প্রত্যেকের ডিরেক্টরদের কথা প্রেসের সামনে তারা মুখ খুলেছেন, তাদের কথা শুনছিলাম, সুদেষ্ণা রায়ের কথা শুনছিলাম, গৌতম ঘোষের কথা শুনছিলাম। এরা কিন্তু এখন তৃণমূলপন্থী, কিন্তু তাঁদের কথার মধ্যেও বেরিয়ে আসছে যে একটা অ্যাডজাস্টমেন্ট হলে ভালো হয়। কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় কিন্তু অনেক বেশি ভোকাল। তারা কিন্তু, সৃজিত মুখোপাধ্যায় ছিলেন, সৃজিতের বক্তব্য আমি শুনতে পেলাম না, তারা কিন্তু পরিষ্কারভাবে পুরো ব্যাপারটা খুল্লা বোঝালেন যে এখন টেকনিশিয়ানরা, অর্থাৎ ক্যামেরাম্যান, লাইটম্যান, মেকআপ ম্যান, এরা সিদ্ধান্ত নেবেন যে ডিরেক্টর কিভাবে চলবেন, ডিরেক্টরকে কতজন লোক নিয়ে কাজ করতে হবে, ডিরেক্টরের কতজন প্রয়োজন সেটা ইমেটেরিয়াল, ফেডারেশন কতজন লোককে ওখানে ইমপ্ল্যান্ট করবে সেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এবং দেখুন, খেয়াল করে দেখুন, দুদিকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারা, তাদের আইডেন্টিটি কিন্তু তৃণমূল। অরূপ বিশ্বাস, মন্ত্রীর ভাই, অরূপ বিশ্বাসের ভাই, তিনি তৃণমূল নেতা, আর অন্যদিকে তৃণমূলের দেব, সুদেষ্ণা রায়, এর রাজ চক্রবর্তীরা রয়েছেন। এই দু দলের মধ্যে লড়াই, আর এই লড়াইয়ে প্রাণ যাচ্ছে টলি ইন্ডাস্ট্রিতে। এমনিতেই বাংলা ফিল্ম লোকে আর বেশি দেখে না, তারপর ওটিটি প্ল্যাটফর্মে এসে যাচ্ছে। ওটিটি প্ল্যাটফর্মে
বাংলাদেশ থেকে এখানে সে শুটিং করছিল, সেই বাংলাদেশের শুটিং ফেরত চলে গেল, বাংলাদেশে গিয়ে শুটিং করে এলো। এবং বহু ফিল্ম আমি শুনছিলাম, মানে টলি ইন্ডাস্ট্রিজের লোকজনের মুখে শুনছিলাম, একটার পর একটা ছোট ছোট শুটিং পাশের রাজ্য উড়িষ্যাতে চলে যাচ্ছে, ঝাড়খণ্ডে চলে যাচ্ছে, বিহারে চলে যাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে। কেন পশ্চিমবঙ্গে আসবে বলুন তো? বাইরের অন্যান্য রাজ্য থেকে প্রডিউসাররা কেন পশ্চিমবঙ্গে ইনভেস্ট করে, এবং কি পশ্চিমবঙ্গে যারা প্রডিউসার তারাই বা কেন এই পশ্চিমবঙ্গে থাকবে? তারা পাশের রাজ্যে চলে যাবে কেন? এই দাবি দেওয়া আবদার সেখানে নেই। একজন ডিরেক্টর, একজন প্রডিউসার, তার যতজন লোক লাগবে তিনি সেই নিয়ে কাজ করবেন, ফলত আলটিমেটলি তাদেরও বাইরে চলে যেতে হবে। পশ্চিমবঙ্গ অনেক কিছু হারিয়েছে, শিল্প হারিয়েছে, শিক্ষা হারিয়েছে, স্বাস্থ্য হারিয়েছে, অনেক কিছু হারিয়েছে। এবার ফিল্ম ইন্ডাস্ট্রির যেটুকু অবশিষ্ট আছে সেটাও হারানোর কাছে পৌঁছে গেছে। কাটসি অবশ্যই আড়াল থেকে যিনি খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, টেকনিশিয়ানদের অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে পেছন থেকে ব্রেকটা কষছেন না, কষবেন কদিন বাদে। ডিরেক্টররা খেপে উঠেছেন, প্রডিউসাররা খেপে উঠেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বললেন নবান্নে আসুন, তারপরে কিছুক্ষণ 1 ঘন্টা মিটিং টিটিং করার পর বাবা বাছা বলে সব ঠিক হয়ে গেছে, ব্যাস এরপর থেকে তোমরা মিলেমিশে কাজ করো, এই তো হবে। কিন্তু মূল ঘটনাটা কিন্তু থেকে যাবে, সেটা হচ্ছে যাদের যা ক্ষমতা নয় তাদের হাতে যদি সেই ক্ষমতা দেওয়া হয়। এই স্টোরি লাইনটা এইখানেই। আপনি ধরুন আপনার বাড়ির কোনো আমি বলছি না, আমি কাউকে ছোট করছি না, আমি ফিল্ম ইন্ডাস্ট্রিকে ছোট করছি না। আপনি বাড়ির কাজ করবেন, আপনি রাজমিস্ত্রি লাগাবেন, রং মিস্ত্রি লাগাবেন। রাজমিস্ত্রির ডিসিশন দেবে কতজনকে নিয়ে আপনাকে কাজ করতে হবে, রং মিস্ত্রির ডিসিশন নেবে কতজনকে নিয়ে আপনি কাজ করতে হবে। আপনি বাড়ির মালিক হয়ে বলতে পারবেন না আপনার কতজন রাজমিস্ত্রি দরকার, বা কতজন হেল্পার দরকার, বা কতজন রং মিস্ত্রি দরকার। আপনি বলতে পারবেন না, কে বলবেন? ওই লোকটি বলবেন, যে লোকটি রাজমিস্ত্রি দিচ্ছেন বা যে লোকটি রং মিস্ত্রি দিচ্ছেন। অবস্থাটা কিন্তু সেই রকমই কিছুটা। ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক সম্মানের জায়গা, আমি তাও বলছি। সেই ফিল্ম ইন্ডাস্ট্রিটাকেও মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে তিল তিল করে খেয়ে ফেলেন। ধন্যবাদ এর মধ্যেও পরমব্রত চট্টোপাধ্যায় রুখে দাঁড়িয়ে প্রতিবাদের কথাটা অন্তত শোনালেন, যেটা বাংলার মানুষ জানতো না, জানলাম পরমব্রতর কথা থেকে। বাকি সব ওই মৃদু মৃদু মিষ্টি মিষ্টি কথাবার্তা সবাই বলছিলেন, আমি শুনছিলাম। অন্যান্য ডিরেক্টররা কি গৌতম ঘোষ, কি সুদেষ্ণা রায়, কিংবা অন্যান্যরা যারা কথা বলছিলেন, দেব, সবাই মিষ্টি মিষ্টি কথা বলছিলেন। মূল সমস্যাটাকে আইডেন্টিফাই করে কথা বলা দরকার, যে একজন ডিরেক্টরের সেই স্বাধীনতা থাকা দরকার, যে ডিরেক্টর কতজনকে নিয়ে কাজ করবে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে সবথেকে বড় কথা, যেটা দেশে আইনটা তৈরি করে জুডিশিয়ারি, দেশে আইনটা তৈরি করে এক্সিকিউটিভ, দেশে আইন কখনো কোনো অ্যাসোসিয়েশন তৈরি করে ইমপ্লিমেন্ট করতে পারে না অন্যের ওপর, নিজের ওপর ইমপ্লিমেন্ট করতে পারে, অন্যের ওপর ইমপ্লিমেন্ট করতে পারে না। সেটাই পরমব্রত কিন্তু একদম চোখে আঙুল দিয়ে স্পষ্টত পুরো ব্যাপারটা ব্যাখ্যা করলেন। তাই ধন্যবাদ পরমব্রত। অন্তত তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব পরিচিত লোক, কাছের মানুষ, কিন্তু সাদাকে সাদা কালোকে কালো বলার লোক তো এমনিতেই কমে গেছে, তবু তারই মধ্যে শোনালেন পরমব্রত যা শোনালেন। আমাদের ফোর্স করা হয়, যদি আমার 20 দিন শুটিং হয়, 15 দিন হয়তো আমার পুরো ইউনিট লাগবে, 5 দিন হয়তো লাগবে না, আমার কম লোক লাগবে, তাতেও আমাকে পুরো ইউনিট নিতে হয়। এই নিয়মটা আর কোথাও নেই। যদি কেউ বলতে চান যে এই নিয়মটা সব জায়গায় আছে ভারতবর্ষে, আমাকে তিনি কাগজ দেখান। এই নিয়মটা কোথাও নেই, তা সত্ত্বেও আমরা সেটাও মেনে নিই, আমরা তাই করি। সেইখান থেকে যেখানে বিচ্যুতি ঘটছে, সেই বিচ্যুতিটাকে এখানে গুপি শুট বলে একটা শব্দ তৈরি করা হয়েছে। গুপি শুট শব্দটা ইটসেলফ বেআইনি, বিকজ গুপি শুট বলে কোনো কথা হয় না। অত্যন্ত অপমানজনক এবং বেআইনি একটি শব্দ। আমরা স্বেচ্ছায় সবাইকে নিয়ে কাজ করি। কোন প্রযোজক যদি মনে করেন যে তিনি এত লোক নিয়ে কাজ করতে পারবেন না, তাই তিনি অল্প কিছু লোক নিয়ে নিজের মতো করে কাজ করছেন, সেটা লিগালি আটকাবার কোনো অধিকার কোনো প্রতিষ্ঠানের নেই। এটা স্পষ্ট করে সকলে যেন বুঝে রাখেন। সো এই গুপি শুট শব্দটা আগামীতে যেন আর আমাদের শুনতে না হয়। এটা আমাদের এখানে পুরো ব্যাপারটা কনভেনশনের ওপর চলে। সেই কনভেনশনগুলো লিখিত বা অলিখিত, সেই কনভেনশনগুলো আমরা মেনে নিয়ে এসেছি এতগুলো বছর ধরে, এবং মেনে নেন প্রযোজকরাও, মেনে নেন পরিচালকরাও, মেনে নেন সকলেই মেনে নেন। কেননা সকলের সঙ্গে আমরা গত 15-20 বছর ধরে কাজ করছি, এদের প্রত্যেকে আমাদের চেনা। কিন্তু আজকে রাহুলের সমস্যাটার মূলে কি আছে সেটা আগে দেখতে হবে। যে প্রতিষ্ঠানটি, যে অর্গানাইজেশনটি এখানে কাজ করতে এসেছিল, তারা বাংলা ভাষাতেই কাজ করতে এসেছিল। ঘটনাচক্রের প্রতিষ্ঠানটি বাংলাদেশের, তাই জন্য যুক্তি দেওয়া হয় তারা বিদেশি প্রতিষ্ঠান, সেই জন্য তাদের কাছ থেকে নর্মাল এখানকার যা রেট তার থেকে অনেক বেশি রেট চাওয়া হয়। তাই জন্য তারা এখানে 4 দিন শুটিং করে তারপর ফিরে যেতে বাধ্য হন। যে তারা বলেন যে আমরা বেশি
মানে বেশি পেমেন্ট করে, যা এখান কলকাতার যা রেট তার থেকে বেশি পেমেন্ট করে আমরা আমাদের বাজেটে কোলাতে পারবো না ভাই। তোমরা আমাদের বলছো যে সেটা না হলে কাজ করতে পারবো না আমরা। নমস্কার, আমরা ফিরে যাচ্ছি আমাদের নিজেদের দেশে।